মুক্ত গণমাধ্যম দিবস বা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলো এই দিনটিকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার এবং রাষ্ট্রের জবাবদিহিতার প্রতীক হিসেবে পালন করে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে এই দিনটি এসেছে এক অদ্ভুত দ্বন্দ্ব এবং হতাশার আবহে। একদিকে পরিবর্তনের সম্ভাবনা, অন্যদিকে তার বিপরীতে চাপা পড়ে থাকা বাস্তবতা। 2024 সালের জুলাই আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণ অভ্যুত্থান শেখ হাসিনার দীর্ঘ হাইব্রিড শাসনের অবসান ঘটায়। এই অভ্যুত্থান ছিল দেশের রাজনৈতিক, প্রশাসনিক এবং সামাজিক স্তরে একরকম রিসেটের মতো। ফলে দেশের জনগণ, বিশেষ করে বুদ্ধিজীবী, নাগরিক সমাজ এবং সাংবাদিক সমাজ আশাবাদী হয়ে উঠেছিল অবশেষে গণমাধ্যম ফিরে পাবে তার প্রকৃত জায়গা, ফিরে পাবে সত্য বলবার স্বাধীনতা। এই প্রত্যাশা খুব অমূলক ছিল না, কারণ শেখ হাসিনার 15 বছরের শাসনকালে বাংলাদেশে সংবাদ মাধ্যম কার্যত সরকারি প্রচারণার অংশে পরিণত হয়েছিল। তথাকথিত নিরপেক্ষ সাংবাদিকতা হারিয়ে গিয়েছিল দলীয় অনুগতদের দখলে, চাটুকারদের দখলে। একদল সাংবাদিক সরাসরি আওয়ামী লীগ সরকার এবং গোয়েন্দা সংস্থার সেবাদানে নিবেদিত হয়ে ওঠে। তাদের বলা হয় জার্নালিস্ট, কিন্তু আচরণে তারা ছিলেন রাষ্ট্রীয় শাসনযন্ত্রের অ্যাক্টিভিস্ট। এই শাসনের ছায়ায় বহু গণমাধ্যম সম্পাদক, মালিক এবং প্রচারকরা হয়ে ওঠে সুবিধাভোগী শ্রেণী, যারা সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলাকে রাষ্ট্রদ্রোহের শামিল মনে করত। তাই যখন শেখ হাসিনার পতন ঘটে এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়, তখন অনেকেই আশা করেছিলেন একটি স্বাধীন, সাহসী এবং দায়িত্বশীল সাংবাদিকতার পুনর্জন্ম হবে। কিন্তু 1 বছরের মধ্যেই বা 8 মাসের মাথায় বলা ভালো, সেই প্রত্যাশায় ধাক্কা লাগে। এমনকি যারা পেশাদার সাংবাদিক হিসেবে আগের সরকারের ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তারাও আজ নানা রকম দমন, পীড়ন, এমনকি আরো বিশেষভাবে বললে মানসিক পীড়নের শিকার। 2024 সালের 26 ডিসেম্বর সচিবালয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এটি সিদ্ধান্ত নেওয়া হয়, যা রেশ করে সাংবাদিক সমাজের উপর। নিরাপত্তা উদ্বেগের কথা বলে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড, ভিজিটার পাস সহ বিভিন্ন অনুমতি সাময়িকভাবে স্থগিত করা হয়। যদিও প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি ব্যাখ্যা দেয় এবং সামরিক বিকল্প ব্যবস্থার কথা জানায়, তবু এই সিদ্ধান্তকে সাংবাদিক সংগঠনগুলো এক বাক্যে সংবাদের স্বাধীনতার জন্য হুমকি বলে চিহ্নিত করে। অনেকেই প্রশ্ন তোলেন, সচিবালয়ে আমলাদের নিরাপত্তার জন্য যদি অন্যদের প্রবেশ সীমিত করা হয়, সাংবাদিকদের কেন পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া হলো? এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরো বড় বিতর্ক জন্ম নেয়। সময় টেলিভিশনের 5 জন সিনিয়র সাংবাদিককে হঠাৎ বরখাস্ত করা হয়। হ্যাঁ, এটা ঠিক যে সময় টেলিভিশন ছিল অতীত সরকারের প্রোপাগান্ডার একটা শক্তিশালী হাতিয়ার। আমি নিজেও তার ব্যক্তিগতভাবে স্বীকার, যারা সংগঠিতভাবে বিরুদ্ধ মতকে দমন করেছে। কিন্তু এই সত্য অস্বীকার করলেও চলবে না যে সেই চ্যানেলে কর্মরত সকলেই প্রোপাগান্ডার অংশ ছিলেন না। অনেকেই পেশাদার সাংবাদিক হিসেবে কাজ করে গেছেন, চেষ্টা করেছেন, এমনকি অনেকের অবস্থান ছিল সরকারের বিরুদ্ধেও। তাদের বরখাস্ত করা হয় জনরোষে কিংবা বলা চলে মব জাস্টিসের মাধ্যমে। অথচ সরকার, বিশেষ করে তথ্য মন্ত্রণালয় বা প্রধান উপদেষ্টার প্রেস উইং এই বিষয়ে কার্যত নীরব থেকেছে। এই নীরবতা শুধু হতাশাজনক নয়, বরং একটি উদ্বেগজনক বার্তা দেয় যে গণমাধ্যমের উপর নতুন ধরনের চাপ তৈরি হচ্ছে। এবার হয়তো ছাত্রনেতাদের বা কতিপয় ছাত্রনেতার পক্ষ থেকে। এই পরিস্থিতি আরো জটিল হয় যখন দেখা যায় কিছু সংবাদ মাধ্যমে সরকারপন্থীদের দাপট কমেছে ঠিকই, কিন্তু তাদের জায়গায় এখন নতুন প্রভাবশালী গোষ্ঠী এসে জায়গা নিয়েছে। এদের মধ্যে আছে ছাত্রনেতা, সংস্কৃতিবিদ, সংস্কৃতি কর্মী, এমনকি কিছু নতুন রাজনীতিক যারা গণমাধ্যমকে ব্যবহার করতে চায় নিজেদের ভাবমূর্তি তৈরির জন্য। আর যারা এই গোষ্ঠীর সমালোচনা করছেন, তারাই পড়ছেন নিপীড়নের মুখে। একাধিক সাংবাদিক ইতিমধ্যে চাকরি হারিয়েছেন, হুমকির মুখে পড়েছেন বা সামাজিকভাবে লাঞ্ছিত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের কথা নাই বা বললাম। এদের মধ্যে অনেকেই ছিলেন এমন মুখ
যারা শেখ হাসিনার শাসনের সময় সত্য প্রকাশে আপোষহীন ছিলেন। প্রমাণ হিসেবে রয়েছে 137 জন সাংবাদিকের বিরুদ্ধে 32টি ফৌজদারি মামলা, যার মধ্যে আছে হত্যা, দাঙ্গা, অপহরণ, এমনকি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। দ্য ডেইলি স্টার সহ একাধিক পত্রিকার অনুসন্ধানে দেখা গেছে এসব মামলায় এমন সাংবাদিকদেরও নাম রয়েছে যারা শুধু টকশোতে একটি প্রশ্ন করেছিলেন কিংবা কোনো প্রতিবেদন প্রকাশ করেছিলেন। এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও মামলা গড়িয়েছে, যেটি বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা। এতে করে প্রশ্ন উঠেছে, সাংবাদিকতা কি শুধুই পেশা নয়, এখন কি তা হয়ে উঠেছে অপরাধ? সাম্প্রতিক আরেক ঘটনা ইতিমধ্যে আমরা সবাই জানি, আপনারা সবাই জানেন। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের সংবাদ সম্মেলনে কিছু সাংবাদিক প্রশ্ন করেন জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এবং কেন শেখ হাসিনার মুখাবয়ব নববর্ষের শোভাযাত্রার মোটিভ হিসেবে ব্যবহৃত হলো। এই প্রশ্নে উপদেষ্টা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান পত্রপত্রিকার সূত্র অনুযায়ী, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপরেই জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে একটি ফেসবুক পেজ থেকে ওই 3 সাংবাদিকের ছবি দিয়ে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে ঘেরাও কর্মসূচি হুমকি দেওয়া হয়। দীপ্ত টিভি, ATN বাংলা এবং চ্যানেল আই দ্রুত তাদের অভ্যন্তরীণ সিদ্ধান্তে সাংবাদিকদের চাকরি থেকে বরখাস্ত করে। সরকার আনুষ্ঠানিকভাবে বলেছে তারা কোনো চাপ দেয়নি, কিন্তু প্রশ্ন হচ্ছে, চ্যানেলগুলো যদি হুমকির মুখে এই সিদ্ধান্ত নেয় তাহলে সরকার কিভাবে দায় এড়ায়? এইসব ঘটনা আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF 2024 সালের প্রতিবেদনে বাংলাদেশকে সাংবাদিকদের জন্য অন্যতম বিপজ্জনক দেশ হিসেবে চিহ্নিত করেছে এবং প্রেস ফ্রিডম ইন্ডেক্সে বাংলাদেশ 165তম অবস্থানে রয়েছে। এমন বাস্তবতায় সরকারের কিছু ইতিবাচক উদ্যোগ, যেমন সাইবার নিরাপত্তা আইন বাতিল, যদিও এখনো সেটা হয়নি, কিছু সংশোধন, সেই সংশোধনে গ্রহণযোগ্য হয়নি, অনেকের কাছেই মনে হয় যে সেটা পুরোনোটারই খানিকটা এদিক সেদিক করে একই জিনিস, মামলা প্রত্যাহারের উদ্যোগ বা মিডিয়া কমিশন গঠন প্রশংসনীয় হলো, যদি ইতিমধ্যে মিডিয়া কমিশন তাদের রিপোর্টও দিয়েছে এবং প্রধান উপদেষ্টা তার একটা সংক্ষিপ্ত ভাষণ দিতে বলেছেন দ্রুত কিছু কাজ করবার জন্য। 1 মাস পেরিয়ে গেল, সেখানে কিছু হয়নি। যখন সাংবাদিকরা বাস্তবে চাকরি হারান, হুমকির মুখে থাকেন, তখন এসব উদ্যোগ কাগজি বলে মনে হয়। বিশ্ব প্রেস স্বাধীনতা দিবসে বা মুক্ত গণমাধ্যম দিবসে দাঁড়িয়ে আমাদের জোরালোভাবে বলতে হয়, নতুন বাংলাদেশ যদি সত্যিই কোনোদিন প্রতিষ্ঠা পেতে চায়, তবে তার সবচেয়ে শক্ত ভিত হতে হবে স্বাধীন, নির্ভীক এবং ন্যায়ের পথে অটল সাংবাদিকতা। এই সাংবাদিকতাকে নিয়ন্ত্রণ করা যাবে না, চুপ করানো যাবে না, কিংবা হুমকি দিয়ে দমন করা যাবে না। সরকারকে মনে রাখতে হবে, প্রেস ফ্রিডম কেবল একদিনের স্লোগান নয়, এটি রাষ্ট্রের চরিত্র নির্ধারণ করে। আর সে রাষ্ট্রে যদি সাংবাদিকদের কলম বন্ধ হয়, কথা বন্ধ হয়, সত্যকে যদি দোষী বানানো হয়, তবে সেই রাষ্ট্র গণতন্ত্রের পথ থেকে বহু দূরে সরে যায়। আমরা চাই সাংবাদিকরা আর যেন হত্যা মামলার আসামি না হন, সত্য প্রশ্ন করবার দায়ে যেন চাকরি না হারান, গণহত্যার বিচার চাওয়ার প্রশ্নে যেন বিতর্কিত না হয়ে পড়েন। প্রেস ক্লাব থেকে টিভি স্টুডিও, সব জায়গায় হোক সত্য এবং স্বাধীনতার জয়। একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্রে যেমন রাজনীতির জবাবদিহিতা থাকতে হয়, তেমনি সাংবাদিকতারও থাকতে হবে মর্যাদা এবং নিরাপত্তা। আজকের দিনে সেটিই হোক আমাদের সবচেয়ে বড় প্রত্যয়। শেষ করবার আগে যেটা বলি, এর আগে আমি বলেছি যে পথ চলবার সময় রাস্তাঘাটে কিছু ফেলবেন না, গাড়ি থেকে চলবার পথে কিংবা বাড়ির ব্যালকনি থেকে। শুধু পথে বলি কেন, আপনি যখন নৌপথে চলবেন কিংবা আপনার বাড়ির সামনের পুকুর বা খালে, অনেক সময় আমরা শুধু প্লাস্টিক দ্রব্যের কথা বলি, প্লাস্টিকের কোনো কিছুই নদীতে, পানিতে ফেলবেন না। কারণ এই নদী, বাংলাদেশ নদীমাতৃক দেশ, এই নদী, পুকুর, খাল, বিল, জলাশয়, এগুলো আমাদের জীবনের জন্য, আমাদের বেঁচে থাকবার জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজনীয়। এগুলো শুকিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে এবং যে কারণে আমরা নানা সমস্যায় পড়ছি, শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে।
এগুলো রক্ষা করবার দায়িত্ব আমাদের। কাজে এগুলো যেন ক্ষতিগ্রস্ত না করি। এগুলোর সঙ্গে এই যে আমরা রাস্তাঘাটে যা ফেলি বা নদীতে যা ফেলি, এর সঙ্গে আমার ব্যক্তিগত রুচিরও একটা প্রশ্ন, যে আসলে আপনি একটা রুচিবান সংস্কৃতিবান মানুষ কিনা, না একটা সভ্য সমাজের বাইরের কেউ। আসুন আমরা এই কাজগুলো পরিহার করে চলবার চেষ্টা করি। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।